গভীর আমাজনের ভিতরেই আপনি থাকছেন বা ট্র্যাক করছেন, হিংস্র প্রাণী নিশ্চয়ই আছে, তার ভয় নিশ্চয়ই আছে। ভয় আছে, কিন্তু হিংস্র প্রাণী আমরা ওইভাবে হিংস্র বলা যাবে না। স্লথ দেখা, বানর দেখা, মাকড়সা দেখা, নানান ধরনের পাখি। পাখিগুলো সাধারণত জঙ্গলের মধ্যে থাকে না। পাখিগুলোকে পেয়েছি ধরেন লেক দিয়ে যাচ্ছি, লেকের দুপাশে পাখি আছে, আপনার মোটরের শব্দ শোনার সাথে সাথে এসে নাই। আচ্ছা, পাখি মানে মোটর মানে একটু কাছে যাওয়ার সাথে সাথে নাই। ঝাঁকে ঝাঁকে পাখি থাকে, বিশেষ করে ম্যাকাও পাখি এবং আরও অনেক পাখি যার সবটা আমি জানি না, সবটার নাম আমি ঠিক মতো জানি না, এরকম অনেক ধরনের পাখি থাকে। আর হিংস্র ব্যাপার বলতে আপনি ট্র্যাক করে করে কিন্তু আপনি যেতে পারবেন আনাকোন্ডা। যেহেতু আমি আনাকোন্ডা প্রথম দিন দেখে ফেলেছি আদিবাসী পাড়ায়, যার কারণে আমি আর ওটাতে আগ্রহ দেখাইনি যে আমি একদম আনাকোন্ডা জঙ্গলের যে জায়গায় আছে সেই জায়গায় গিয়ে ওইটা আমি আগ্রহ দেখাইনি। কিন্তু এর বাইরে যেগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে কি, বানরকে তো আমরা হিংস্র বলতে পারবো না। স্লথ অত্যন্ত ধীর গতি সম্পন্ন প্রাণী তাকে আমরা, এবং নানান ধরনের হয় না পোকা মাকড় মাকড়সা, হ্যাঁ, আমাজনের যে বৈচিত্র্য, গাছগাছালির যে বৈচিত্র্য, এগুলোর মধ্যে ওইভাবে করে ভয় তো থাকবেই। এটাই ভয়ের ব্যাপারটা সবসময় সাথে ছিল। যে কোনো আমরা গাইডকে জিজ্ঞেস করতাম কোনো ট্র্যাক শুরু করার আগে, ও আমাদেরকে একটা কথা বললো যে দেখো আমি তো তোমাদের কোনো গ্যারান্টি দিতে পারবো না, আমি তোমাদের গ্যারান্টি দিতে পারবো না, আমি এই অভয় তোমাদেরকে দিতে পারবো না। যদি কোনো কিছু না ঘটে তবে নিরাপদ, যদি কোনো কিছু ঘটে তবে অনিরাপদ। আমি আরেকটা ঘটনা বলি, মানে একটু বিপদে পড়েই যাচ্ছিলাম আমরা, মানে কেইমেনটা আমার কাছে একটু বেশি, কুমির যেটা এটা আমার কাছে কুমিরের মতো, এটি আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যে আমরা একটা সন্ধ্যার পরে দেখতে হয় কেইমেন দেখার সুনির্দিষ্ট একটা নিয়ম আছে কিন্তু, মানে অন্ধকার যখন হয়ে যাবে, কেইমেন হচ্ছে যে আপনার লেকে বলেন আর ওখানকার নদী বলেন, অনেক অনেক লেকগুলোতে অনেক অনেক উঁচু উঁচু ঘাস থাকে আমাজনের লেকগুলোতে, এবং আপনি সন্ধ্যার পরেই কিন্তু বের হবেন কেইমেন। হ্যাঁ, সে দিনের বেলা সে বের হয় না, হয় দিনের বেলাও তাকে দেখেছি, কিন্তু খুব কম। যেই পরিমাণ কেইমেন সেখানে আছে দিনের বেলা সেভাবে বের হয় না। তো এখন এটাকে বলা হয় ফ্ল্যাশ লাইট, অর্থাৎ আপনি লাইট দিবেন চোখের মধ্যে, তাকে এরকম লাইট দিলেই আপনি তাকে দেখতে পাবেন, আদারওয়াইজ না। সেটা মোবাইলের লাইট দিয়ে হবে না, এরকম টর্চ লাইটই লাগবে। তো ওই যেটা বললাম, তার চোখে এক ধরনের একটা স্তর আছে যেখানে আলো যায় এবং এক ধরনের প্রতিফলক তৈরি হয়, যার কারণে তাকে আমরা দেখতে পারি, এরকম একটা ব্যাপার। তো এরকম একটা আমাদের গাইড এদেলসন একটা কেইমেন ধরে আমরা খুব ছবি তুলতে চাচ্ছি, তাকে ছোঁয়ার চেষ্টা করছি। আমরা হচ্ছে যে কয়েকজন একটা চিকন ছোট একটা সরু নৌকার উপরে, হ্যাঁ, নৌকার উপরে আমরা দাঁড়িয়ে গেছি। সেদিন আবার বৃষ্টি পড়ছিল সন্ধ্যার পর, প্রত্যেকের মাথার উপরে ছাতা, ছাতা, এক হাতে ক্যামেরা, দাঁড়াতে হচ্ছে, এক একজন কেইমেনকে ধরতে চাচ্ছি, কাছে যেতে হচ্ছে। এদেলসন শক্ত করে ধরে আছে কেইমেনকে। আমরা যখন খুব ব্যস্ত, আমরা যখন একে নিয়ে খুব বেশি ব্যস্ত, ঠিক তখন আমাদের একটা চাইনিজ একজন পর্যটক ছিল আমাদের সাথে, ওর নাম হচ্ছে জো, সে ব্রাজিলেই থাকে, সেখানেই চাকরি করে। সে দেখলো যে আমাদের নৌকার আরেক মাথায় আরেকটা কেইমেন উঠে আসার চেষ্টা করছে। আচ্ছা, নৌকায় আমরা তো নৌকায় দাঁড়িয়ে আছি, আমরা তো পেছনে তাকাচ্ছি না, আমরা তো সামনের কেইমেনকে নিয়ে ব্যস্ত। মানে আমাদের তো এক ধরনের ছবি নেওয়ার অর্থাৎ আমাদের তো একটা কি হয় যে মানে হয়ে গেছে, এটা আমাদের একটা অভ্যেস যে একটু ছবি না থাকলে বোধহয় এটিকার ব্যাখ্যা করা যায় না, বা কেউ বিশ্বাসও করছে না বা প্রমাণও করা যায় না, এরকম। তখন যেটা হচ্ছে যে ও চিৎকার করে ও পড়ে গেল পানিতে, ও নৌকা থেকে পানিতে পড়ে গেল। তারপরে হচ্ছে আমাদের গাইড তাকায় মানে কিভাবে ওকে পানি থেকে তুলে, যেই কেইমেন হাতে ছিল ছুঁড়ে ফেলে দিয়ে, কিভাবে নৌকা মোটরে চলে, কিন্তু মোটর স্টার্ট করার মতো সময় তখন নেই, কিভাবে বইঠা দিয়ে নৌকা ঠেলে টেনে চালিয়ে লস পর্যন্ত যে আমরা পৌঁছলাম। এবং পরে বেবেথ যে আমাদের গাইড, সে বলল যে পেছনে যাকে পেছনে যে এটা কিন্তু ওই কেইমেনের মা, এটা বাচ্চা কেইমেন, ওটা মা, মানে এই কারণে সে এগিয়ে এসেছে। আমি জানি না এর মধ্যে কি ফিলোসফি আছে বা কি আছে, আমি জানি না। খাবার খেলাম আমরা, লজে আমাদের রান্না হয়, সেখানে খেলাম। যেই ঘুমাতে যাব, আমার তো একটা রুম, আমি আলাদা, প্রত্যেকেরই আলাদা আলাদা রুম। তো যেই ঘুমাতে যাব, তো আমি তখন বেবেতকে বলছি গুড নাইট বলে আমি ঘুমাতে যাচ্ছি। তো তখন হচ্ছে কি একটু দুষ্টু, হ্যাঁ, বেশ দুষ্টু আর কি। সে আমাকে বলছে, দেখো কেইমেনের মা কিন্তু আসতে পারে, সাবধানে থেকো প্রতিশোধ নেওয়ার জন্য। হ্যাঁ, তোমার রুমটা তো একেবারে লেকের কাছে, বলা যায় না, আসতে পারে। আর ওই যে বললাম যেটা খুব পলিশ না, মানে ফ্লোরটাতে নিচে দেখা যায়, খুব পলিশ না কাঠগুলো, লজের যে রুমটা সেটার কাঠগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে, একটু নিচের দিকে তাকালে একটু ভয় লাগে।
আমি তো কোনোভাবে আমার আর ঘুম আসছে না ভয়ে। মানে আমার কাছে মনে হচ্ছে যে সে না আসুক না আর কি যেন এসে মানে যায়। মা না আসুক চাচা আসতে পারে। হ্যাঁ, মানে আমার যে কি ভয় লাগছে। তো ভয় ভয় সে যেভাবে দেখিয়েছে, কোনোভাবে আমি ঘুমাতে পারছি না। আমি যখন কোনোভাবে ঘুমাতে পারছি না, তখন আমি আবার বের হয়ে গেলাম আমার রুম থেকে। কিন্তু অর্থাৎ যেখানে ওই লজের স্টাফরা থাকে, যারা রান্না করে বা অন্যান্য স্টাফরা থাকে, তারা আরেকটু খানিক সামনে। এই পুরো জায়গাটা তো অন্ধকার, এখানে কোনো লাইট নাই। লাইট আছে আমার রুমের মধ্যে, মানে লজের বাইরেও লাইট না নাই? না, লজের বাইরে কোনো লাইট নেই। হ্যাঁ, লাইট নাই। তারপরে যেটা হলো যে আমি মোবাইলটা অন করলাম, যেহেতু আমার টর্চ লাইট নাই, কারণ আমি তো ভয়ও পাচ্ছি। যেই কাঠের উপর দিয়ে আমি হেঁটে যাব, সেই কাঠও যে খুব পলিশ খুব সুন্দর তা কিন্তু নয়, হেঁটে কোনো রকমে যাওয়া যায় সেরকম। গিয়ে আমি যারা রান্না করেন তাদেরকে রিকোয়েস্ট করলাম যে তোমাদের মধ্যে কি কেউ আছো যে আমার সাথে ঘুমাতে পারো আজকে রাতে, আমার রুমে 2টা খাট আছে। তখন তারা বললো আমাদের এখানে একজন এসেছে, সে প্যারিস থেকে এসেছে, ও আসলে তাদের মধ্যে ইন্টার্নশিপ বা কিছু একটা করতে গেছে ওখানে, সে তাকে আমরা একটু রিকোয়েস্ট করি তোমার। তো মেয়েটা হচ্ছে ফ্রান্সে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো ওর সাথে কথা হলো। শেষ পর্যন্ত সেই মেয়েটা এসে রাতে থাকলো আমার সাথে। সে রাতে আমার সাথে থাকলো, আমার প্রথম রাত এটা, প্রথম রাত এবং প্রথম অভিযান। মানে প্রথম দিন যাওয়ার পরে এই যে কেইমেন দেখা, এইটার পরে আর কি প্রথম রাত এইভাবে গেল। তারপরে শেষ পর্যন্ত আর কেইমেনের মা আসেনি? আমি জানি না, আমার সে সাহসী হয়নি এই কেইমেনের খবর নেওয়া, আমার সে সাহসী হয়নি। আর আমরা বুঝতে পারছি যে এই আমাজনের গল্প আসলে শেষ হবে না। আপনি আমাজনের বাইরেও তো অন্যান্য দেশ গেছেন। এবার এই একই ট্রিপে আপনি আসলে মোট কতটা দেশ ঘুরলেন এবার? আমি প্রথমে আমেরিকা গেলাম। ওকে। আমেরিকাতে ছিলাম কয়েকটা দিন। তারপরে হচ্ছে যে আমেরিকাতে এদিক ওদিক গেলেও সেটা আমার মুখ্য ছিল না, আসলে আমার আমাজন মুখ্য ছিল। আমাজন থেকে চলে গেলাম হচ্ছে আমি পানামা থেকে আমি কোস্টারিকা থেকে আমি আবার চলে আসলাম হচ্ছে গিয়ে কিউবাতে। দেন আমি আবার আমেরিকায় এসে কিছুদিন থাকলাম, তারপরে আমি দেশে ফিরে আসলাম। মানে এই সবগুলো দেশ নিয়েই না আলাদা আলাদা করে গল্প, কয়েক ঘন্টা মানে গল্প হতেই পারে আসলে। হ্যাঁ, কিন্তু সেটা তো আসলে সম্ভব হবে কিনা আমরা জানি না। আমি খুবই কিউরিয়াস আপনার এই কোস্টারিকার ইয়ে নিয়ে, কারণ কোস্টারিকার আমি অনেক ছবি দেখেছি আপনার, গরুর গাড়ি। এই ব্যাপারটা একটু যদি আপনি বলেন আর কি। আমার কাছে মানে ব্যাপারটা হয়েছে কি, আমি কোস্টারিকা যাওয়ার যে প্ল্যানটা যখনই মাথায় এসেছে, এই ব্যাপারটা আমার খুব মাথায় ছিল। তারা এটিকে বলে অক্সকার্ট, হ্যাঁ, গরুর গাড়ির মতো আমাদের। কিন্তু যেটি হয়েছে স্প্যানিশ উপনিবেশ ছিল। স্প্যানিশ উপনিবেশের সময় তাদের যে কফি চাষ বা তাদের যে অন্যান্য যে ফলের চাষ বা শস্যের চাষ বা ইত্যাদি, এগুলো পরিবহনের জন্য একটি মানে মৌলিক মানে পরিবহন ছিল হচ্ছে এটা। এবং এর সাথে বলেন অর্থনীতির কথা যদি বলেন, মানে সবকিছুই তো কৃষি, তো কৃষির সবচেয়ে ইউনিক এবং সবচেয়ে মৌলিক অনুষঙ্গ যেটা, এই হচ্ছে এটা। তখন তো আর কিছু ছিল না, না ট্রেন ছিল না, বাস ছিল না, আর কিছু ছিল না। এবং আমি তো মনে করেছি, আমি সান হোস শহরে গেলাম, রাজধানী। আমি সান হোস শহরে গিয়েই আমি নানান জনের সাথে কথা বলছি যে আমি এটি দেখব। তারা প্রত্যেকে আমাকে বলছে তুমি রাজধানীতে এটি পাবে না। এটির একটি আমরা বলি না আতুর ঘর, বা এটির যে একটা মানে এটি যেখানে থাকার মতো, সেটি আরেকটি জায়গা। হ্যাঁ, তোমাকে ওখানে যেতে হবে। কিন্তু আমি তারপরও চেষ্টা করছি যে মানে এমন তোমাদেরকে কোনো ফেস্টিভ্যাল আছে যেখানে আমি রাজধানীতে থেকে এটি দেখতে পাবো। তারপরে তারা বললো যে না, ইভেন তো তুমি হয়তো বা মিউজিয়ামে গিয়েও এটি নাও পেতে পারো, হয়তো একটা ছবি পেতে পারো, নাও পেতে পারো। তখন আমার কাছে মনে হলো যে না, এভাবে আর সময় নষ্ট করে না করি, আমি এটাতে যাই। এবং আমার কাছে ওই যে স্প্যানিশ উপনিবেশের উপরে এক ধরনের আছে তো একটা, সেই আমরা তো একটা মিল খুঁজে পাই লাতিনদের সাথে, না, আমরা ব্রিটিশ উপনিবেশ ছিল। এবং আমি ওই যে বারবারই আমি এ পর্যন্ত 5 বার গেলাম লাতিন আমেরিকায়, ওই যে মানে সরাতে পারি না, মানে মনে হয় যেন ওই একইভাবেই তো বেড়ে ওঠা, তাই না? মানে কেমন তাদের গায়ের রঙের সাথেও আমি একটা মিল খুঁজে পাই। হ্যাঁ, যদিও সাংস্কৃতিকভাবে তাদের আর আমাদের ব্যাপার একটু একেবারেই অন্যরকম, সেটি এই ব্যাপারটা থেকে আমার আসলে ওই জিনিসটা দেখা এবং সেখানে যাওয়া, বললাম না যে নেশা হয়ে গেছে। একবার না, দুবার না, আমি 2016 সাল থেকে এ পর্যন্ত 5 বার গেছি। আচ্ছা, এই 9 বছরে আমি 5 বার গেছি লাতিন আমেরিকায়। এবং বাংলাদেশ থেকে কিন্তু এত দূরে। এবং আমি চলে গেলাম সেই শহরে, এবং সেই শহরে যাওয়ার জন্য একটু বলে রাখি, একটু এক্সপেন্সিভ, কিন্তু কোস্টারিকাতে একটু বেশি এক্সপেন্সিভ কোস্টারিকা।
তো ট্রাভেল এজেন্সিগুলো অনেক অনেক টাকা চায়। আমার কাছে একসময় জিত উঠে গেল যে আমি একা একাই যাব। আমি একটু রিসেপশনে গিয়ে কথা বললাম, একটু কোন বাস স্টেশনে গেলে বাস ধরতে হবে, কয়টা বাস পরিবর্তন করতে হবে। আমি যেহেতু একটু বাজেট ট্রাভেলার, সবসময় চেষ্টা করি একটু কম খরচে আমি যত একটা ট্রাভেল থেকে খরচ কমিয়ে আনতে পারবো, আমার আরেকটি ভৌগোলিক অঞ্চলে যাওয়া সহজ হবে। কারণ আমাদের প্রত্যেকেরই তো রিসোর্স লিমিটেড, হ্যাঁ। তো এটি করার জন্য তারপর এক সময় আমি দুটো বাস পরিবর্তন করতে হয়, এবং যে হোস্টেলে আমি ছিলাম সেখান থেকে বাস স্টেশন বেশ দূরে প্রায় 55 মিনিটের মধ্যে হাঁটতে হয়। তারপর সেখানে গিয়ে আমি একসময় গিয়ে আমি দেখলাম যে জানেন কিভাবে সংরক্ষণ যে করেছে, মানে নিজের অতীতকে সংরক্ষণ করা। আমি বোঝাতে পারবো না। মানে প্রথমে বাস থেকে শহরে নামার সাথে সাথে খুবই বড় বিশাল একটা অক্সকার্ট বানিয়ে রেখেছে একটা পার্কের মধ্যে, মানে ওই শহরটাতে পুরো বানিয়ে রেখেছে একটা বিশাল একটা অক্সকার্ট বানিয়ে রেখেছে। এবং রঙের যে কি ব্যবহার, হ্যাঁ, আপনি লাল হলুদ সবুজ মিলে মৌলিক রঙগুলো মিলে এমন একটা আবহ তৈরি করে। এবং শুধু পুরো অক্সকার্ট না, অক্সকার্টের এক একটা অঙ্গ নিয়ে, যেমন ধরেন চাকা নিয়ে তাদের আধিক্যতার শেষ নাই, শুধু চাকা। কোনো জায়গায় শুধু চাকা রেখেছে, হ্যাঁ। সেই চাকাতে যে নানান ধরনের আলপনা। এবং সুভিনিরের দোকানগুলোতে আপনি যখন যাবেন, সেই সুভিনিরের দোকানগুলোতে আপনার কাছে মনে হবে, আমি ভেবেছি একবার এরকম আমার মাথায় এসেছে, রংধনুরও বোধহয় এত রং নেই। এই সুভিনিরের দোকানগুলো যত রং নিয়ে বসে আছে, সেটি একটা। তারপরে আমি খবর নিয়ে আমার কাছে আগে একটু তথ্য ছিল, একটু বড় ভালো তথ্য ছিল না। একটা ফ্যাক্টরি আছে ওখানে, আমি ওই ফ্যাক্টরিতে চলে গিয়েছিলাম মানুষের সাথে। একটু কষ্ট হয়েছে, যেহেতু সবাই স্প্যানিশ ভাষায় কথা বলে, আমি যেহেতু স্প্যানিশ বুঝি না, দু একটা লাইন বলতে পারি, কিন্তু সেটি একেবারেই নিতান্তই কম। সেটি কমিউনিকেশন করার জন্য একেবারেই কম, বা এটা দাবি করার মতো কিছু বিষয় না। তো যেটি হয়েছে, সেই ইয়েটা বের করলাম, মানে সেই কোম্পানিটা, সেই ফ্যাক্টরিটা। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সেই ফ্যাক্টরিটা কত পুরনো, এবং সেখানে আমি করাত দেখেছি, জানেন 100 বছরের পুরনো একটা করাত দেখেছি, এখনো রেখে দিয়েছে বাধাই করে। 100 বছরের পুরনো করাত। সেই যখন থেকে তারা ব্যবহার করছে বা এগুলোকে তারা সংরক্ষণ করছে, অর্থাৎ অক্সকার্টকে ঘিরে আরও যে বিষয়াদি আছে, কাঠ কাটছে যেই করাত দিয়ে, তারপরে যেই মেশিন দিয়ে আজ থেকে 50 বছর আগে হতো বা 100 বছর আগে হতো, সব আছে সেই ফ্যাক্টরিতে। এবং এখনও অক্সকার্ট তৈরি হচ্ছে। এবং আমি দেখছি চিত্রকর বসে বসে অক্সকার্টে যে আলপনা হয়, রং হয়, দুজন বসে বসে সেই রং করছে নানান কিছুতে। মানে আপনি একটা দেশের সংস্কৃতির যদি লাইভ দেখতে চান, সাংস্কৃতিক এই অনুষঙ্গটার যদি আপনি লাইভ দেখতে চান, আপনাকে এই ব্যাপারটি দেখতে হবে। এবং আমি যেটা বলি আর কি, যে মানুষের জাতিগত চরিত্র বোঝার জন্য না, জানেন, এগুলোই তো এক একটা নিয়ামক, তাই না? আপনি জাতিগত চরিত্র, হ্যাঁ আমি বললাম, হ্যাঁ সিকিউরিটির সমস্যা আছে, আপনার মোবাইল ছিনতাই হবে, বা আপনার কি বলে যে নানান ধরনের হতে পারে, সীমাবদ্ধতা হয় না, সেটাই তো একটা প্রশ্ন। সংস্কৃতিকে ধরে রাখার যে চেষ্টা, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার, তুলে ধরার যে চেষ্টা, এটি যে আমাকে কি মুগ্ধ করেছে জানেন। ল্যাটিন আমেরিকার যতগুলো জায়গায় আমি গেছি, এটি আমাকে মুগ্ধ করেছে। একই অবস্থা কিউবাতে তো ধরেন, মানে তারা তো আরো এক কাঠে সরস, মানে তাদের ঐতিহ্য বলি বা তাদের যে বিপ্লবের, তারা তো তাদের ঐতিহ্যের একটি বড় অংশ বিপ্লব দিয়ে মানে কি বলে পেঁচিয়ে ফেলেছে তাদের, এবং সেটা আসলে লং টার্ম হিস্ট্রি। হ্যাঁ, এটা তো তাদের আছেই। আপনি যদি আপনাকে যেতে হবে তার জন্য আবার সান্তা ক্লারা, আপনাকে এটা দেখার জন্য আবার শুধু হাভানা ঘুরে আসলে হবে না, আপনাকে সান্তা ক্লারা যেতে হবে। সান্তা ক্লারাতে তারা যেভাবে রেখেছে চে গেভারাকে, প্রথমে একটু সময় লাগে, প্রথমেই চট করে ক্যামেরা তাক করা যায় না। আচ্ছা, প্রথমে একটু সময় লাগে। যদি আমার মতো আবেগী মানুষ হয়, আমার একটু কিশোর বয়স থেকে কিছু রাজনৈতিক চরিত্র আমাকে খুব বেশি প্রভাবিত করেছে। তার মধ্যে একজন চে গেভারা, আরও আছে। এটা তো একটা ব্যাপার না, চে গেভারার জায়গায় আমি এসেছি, এবং তাও দেখেন ব্যাপারটা কেমন করুন। আমি 2.5 বছর আগে গিয়েছিলাম বলিভিয়ায়, যেখানে চে গেভারাকে মেরে ফেলা হয়েছে, যে স্কুলে, যে গ্রামে, তারা বলে লাইগেরা, হ্যাঁ, তারা উচ্চারণ করে এই গ্রামটিকে লাইগেরা। সেখানে আমি গিয়ে দেখে এসেছি। এবং আমি সেখানে গিয়ে ওই বালিয়া গ্রান্দে বলে একটি শহর আছে, যেই শহরে একটি পুরাতন বিমানবন্দরের রানওয়েতে চে গেভারা এবং তার 6 সহযাত্রীকে পুঁতে ফেলা হয়েছিল, সেটি আমি দেখে এসেছি। সেটি মিউজিয়াম করা আছে এখন। সেই গর্তটা, একেবারে গণকবরের যে গর্তটা, সেটি আছে। সেখান থেকে 30 বছর পর একটি ফরেন্সিক টিম সেখানে যায়
আর্জেন্টিনা এবং কিউবার সম্মিলিত গিয়ে সেটিকে শনাক্ত করে নিয়ে আসে। এই যে নিয়ে এসে সান্তা ক্লারায় রাখা হয়েছে এবং একটা মিউজিয়ামে রাখা হয়েছে। সেই মিউজিয়ামের দুটো অংশ, একটা অংশ আপনি ঘুরে ঘুরে দেখতে পাবেন এবং ছবি তুলতে পারবেন, আরেকটা অংশ কিন্তু আপনি ছবি তুলতে পারবেন না, শুধু দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে। এবং সেখানে তো আর আপনি ওই হাড়গুড় দেখতে পাবেন না, সেখানে এমনভাবে রাখা হয়েছে শুধু খোদাই করে একটা চেহারার মতো আছে এবং এমন একটা আবহ তৈরি করা হয়েছে, একটা শিখা চিরন্তনের মতো জ্বলছে, ওইটুকুই আলো এবং একটা ছোটোখাটো একটু পানির মতো আমার কাছে মনে হয়েছে যে একটা শীতল একটা কিছু বা একটা আবহ আর কি। আমার কাছে ব্যাখ্যা করার মতো এরকম জ্ঞানও আসলে আমার কাছে নেই আর কি এই বিষয়গুলোকে ব্যাখ্যা করার মতো। এবং সেখানে নিয়ম হচ্ছে আপনি এখানে কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন না। তো আমার কাছে মনে হয়েছে যে আমাকে যদি ক্যামেরা দিত তাহলেও বোধহয় আমার খুব অসুবিধে হতো, হয়তো দু একটা ছবি আমি তুলতাম, কিন্তু আসলেই অসুবিধে হতো। মানে এই যে একটা ইতিহাস, আমি বলছি না যে মানে আমি বলছি না, আমি এমন কিছু দাবি করছি না যে ইতিহাসই সেরা ইতিহাস বা এরকম, কিন্তু আমি বলছি যে এই যে আমরা সমাজের নানান বৈষম্য দেখি, এই যে আমরা সমাজের নানান ধরনের শ্রেণী বৈষম্যের কথা বলি, এই যে আমরা বারবার বলি না বৈষম্যহীন সমাজ চাই, আমরা কর্মক্ষেত্রে বৈষম্য চাই, বৈষম্যহীনতা চাই, এই জিনিসগুলো তো আসলে এনারা আমাদেরকে শিখিয়েছেন, সমাজকে শিখিয়েছেন এবং সেটা জীবন দিয়ে শিখিয়েছেন। এই ব্যাপারগুলো হয় কি যে আজকাল তো আমরা এমন নেতৃত্ব দেখি না, আমরা তো আটকে গেছি, তাই না? বিশ্বব্যাপী কি আপনি এমন নেতৃত্ব দেখেন? এমন ত্যাগ কি আপনি দেখেন? তো ওই যে বারবার ইতিহাসের কাছে যাওয়া, বারবার এইসব ত্যাগী নেতৃত্বের কাছে যাওয়া, এটা আসে, ভেতরে আসে এবং এটা দেখে কষ্ট বাড়ে, ভালোও লাগে। তো সব কিছু মিলিয়ে আবার একটু আমার জানে ফিরি, মানে আমি যেটা আসলে আপনার কাছে জানতে চাই সেটা আসলে যে আমার জানার আবেশটা কেমন আসলে। খুবই আদিম একটা ব্যাপার, ওকে, খুবই আদিম, খুবই গভীর এবং খুবই গহীন একটা ব্যাপার। আপনার, আমি যদি বলি মানে খুব স্থূলভাবে যদি বলি যে আপনার মানে খুব মনে রাখার মতো স্মৃতি আমাজনের ভিতরে কোনটা হলো? সবকিছুই মনে রাখার মতো ডেফিনেটলি, কিন্তু এর বাইরে যদি আমি বলি একটু এক্সোটিক। ভয়ঙ্কর যেটা হচ্ছে যে ওই যে কেইম্যানের যে কথাটা বললাম, মানে কেমন ভয় পেয়েছি আমরা অভিযাত্রীরা, সারা রাত ঘুমাতে না পারা, এটা আমার কাছে খুব বেশি ভয়ঙ্কর মনে হয়েছে। আর মনে রাখার মতো হচ্ছে, মানে সবই তো মনে রাখার মতো, আমরা না একটা মজা করতাম, আমরা হচ্ছে খুব টার্জান হওয়ার চেষ্টা করতাম। আচ্ছা, এইটা হচ্ছে আমরা যখন ট্র্যাক করতাম তো আমরা হাঁটতাম। আমাদের প্রথম দিন ট্রেকিংয়ে যখন যাচ্ছি তখন দেখলাম বেবেত আমাদের যে গাইড, সে একটা বড় একটা লম্বা দা নিয়েছে। তো আমি তাকে জিজ্ঞেস করছি এটা কি সিকিউরিটি, মানে এমন কিছু পড়বে আমাদের সামনে যে তোমার কেটে দু টুকরো করে ফেলতে হবে? তো বলছে না, ঠিক সেরকম নয়। তা আমি বুঝতে পারছি না যে কেন সে এত লম্বা একটা দা নিয়েছে। পরে দেখি যে না, এত লতা পাতা আপনার পায়ের সাথে পেঁচিয়ে যায় হাঁটতে গেলে, ওই লতাগুলোকে কাটতে হয়। আচ্ছা, ওখানে তো ফিক্সড করে কোনো রাস্তা নেই, সে তার মতো করে, তার আন্দাজে, সে যেহেতু পর্যটককে দেখায়, তার একটা আন্দাজ হয়ে গেছে, সে যায়। সে যেতে যেতে তো আর এমন না যে একেবারে খুব একটা রাস্তা তৈরি হয়ে গেছে, তা তো না। হ্যাঁ, এই লতা পাতাগুলো, এখন লতা যখন মোটা হয় তখন আমরা চেষ্টা করি এটা ঝুলে একটু টার্জান হওয়ার আমরা চেষ্টা করি। এটা আমার কাছে খুব মজা লেগেছে এবং যতবার আমরা ঝুলার চেষ্টা করেছি ততবার পড়ে গেছি। আচ্ছা, ততবার মাটিতে পড়ে গেছি, ব্যথা পেয়েছি। আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি টার্জান সাজার, কিন্তু আমাদের যে গাইড, ওরে বাবা, সে যেটা করে, সে হচ্ছে লতা পেঁচিয়ে পেঁচিয়ে উঠে যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, সে এমনই, এবং সে সব ধরনের বানরের মতো শব্দ করতে পারে, সে নানান কিছু শব্দ করতে পারে। সে আমরা একসময় বানর পাচ্ছিলামই না, এত উঁচুতে বানর আনার জন্য সে বানরের মতো শব্দ করে। ওকে, এইরকম সে কাণ্ডকীর্তি করে আর কি আমাদের। তো তখন মনে হয়েছে যে না, বোধহয় সত্যি সত্যিই টারজান ছিল। আচ্ছা, আমরা তো টারজান ছিল, আমরা নানান সিনেমাতে দেখেছি, সিরিয়ালে দেখেছি, সেগুলো তো আমাদের আছে নাই একটার মাঝখানে। আমরা তো একটা কল্পনায় ছিলাম আর কি, হয়তো সত্যি সত্যি ছিল, হয়তো সত্যি সত্যি এর মাঝামাঝিতে ছিলাম আমরা। কিন্তু এবার মনে হয়েছে যে না, হয়তো সত্যি সত্যি সম্ভব, একটু প্র্যাকটিস করলেই হয়তো সম্ভব, বা এরকম বনের মধ্যে থাকলেই হয়তো এটা অসম্ভব কিছু নয়, যে যাওয়ার জন্য আপনাকে আর হেঁটে হেঁটে যেতে হবে না, আপনি ঝুলে ঝুলে, মানে টারজানের মতোই একদম এরকম কায়দা কানুন করে হয়তো বা এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, ছুটে যাওয়া, এটা হয়তো অসম্ভব কিছু নয়। এর ভিতরে আপনারা যে লজে ছিলেন বা যেখানে গেছেন, খাবারটা একদম ব্রাজিলিয়ান খাবার নাকি? হ্যাঁ, একদম ব্রাজিলিয়ান, শুধু না, মানে একদম আমরা খেয়েছি ওখানে পিরানা মাছ, যে মাছটা ওই আমাজনের ওই নদী থেকেই নেয়া। পিরানা মাছ আমরা খেয়েছি। আমাদের অনেক বেশি ফ্রুট আইটেম থাকতো, এই ফ্রুটগুলো আমাজন ফ্রুট। কলা খেয়েছি, আমাজনে তো প্রচুর হয়, আম আছে, এবং যে লজে ছিলাম তার উপরেই আম পড়তো।
ছিঁড়ে ছিঁড়ে পড়তো। মানে সমস্ত ফল হচ্ছে আমাজনের ফল। খুবই natural। শুধুমাত্র আমরা যেটা বাইরের খাবার খেয়েছি মুরগির মাংস, আমাজনে তো আর মুরগির না, মুরগির মাংসটা যেটা খেয়েছি সেটা হচ্ছে বাইরের। আর হচ্ছে যে মাছ, আমাজনের মাছ, ফল, আমাজনের ফল। মানে মুদ্রা কথা হচ্ছে যে এখানে আসলে বাইরের জিনিসপত্র না ঢোকে না ওইভাবে খুব না, একটা। ওইভাবে না যে আপনি আধুনিক যে Right. কুকিজ বলেন বা এই হ্যাঁ। বলেন ওরকম না। আমাদের খাবারের মেনুতে এগুলো ছিলই না, খাবারের মেনুতে এগুলো ছিল না। কিছু না হলেই নয়, চিকেন তো না হলেই নয়, সবাই তো সব ধরনের খেয়ে অভ্যস্ত নয়, যার কারণে এরকম একটা মেনু তারা রাখতো। বাট মাছের যখনই মেনু থাকবে আমাজনের মাছ, আমাজনে অনেক নদী, বললাম অনেক লেক, অনেক নদী, অনেক জলাশয়, এবং মাছের যে বাজার, আপনি মানাউস শহরে গেলে আপনাকে মাছের বাজার দেখতে হবে। আচ্ছা, মাছের বাজারের বৈচিত্র্য আছে, কারণ আমাজনের মাছ। আমি বুঝতে পারছি আপু, এই গল্প আসলে শেষ হবে না, এই গল্প শেষ হবে না। আমাদের আসলে থামতে হবে, কোথাও না কোথাও তো থামতে হয়ই। আমি যে জিনিসটা আসলে জানতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষদের জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ভিসা সমস্যা। কোনো নবীন পর্যটক আসলে যেতে চায় এইসব দেশে, তাহলে তার আসলে কি করাটা উচিত ভিসার ক্ষেত্রে? ভিসার তো বিকল্প কিছু নাই, নাই। এর বাইরে তো আর কোনো নিয়মও নাই, আর কোনো পন্থাও নাই, ভিসা পেতে হবে। এখন ভিসার ব্যাপারটা যেটা হয়েছে, যে কোনো ভিন দেশ আপনার কাছে কিচ্ছু চায় না, আপনার কাছে চায় আপনি পর্যটক, আপনি ফেরত আসবেন আপনার দেশে। সে কিন্তু নথিপত্র দেখে কিন্তু সে, আমরা অনেক সময় বলি না কত লক্ষ টাকা আছে এটা দেখে কিনা বা অমুক দেখে কিনা, আসলে সে নথিপত্র দেখে নিশ্চিত হতে চায় যে অবৈধভাবে আমার দেশে এই মানুষটি থেকে যাবে না। এটা তো যেটা হয়েছে, একটা ভালো দিক হচ্ছে ব্রাজিলিয়ান এমবেসি কিন্তু আছে এখানে। আমি আরেকটু সংযুক্ত করতে চাই, আপনাকে প্রয়োজন নয় যে আপনাকে ব্রাজিল থেকে যেতে হবে, আপনি ইকুয়েডর থেকে যেতে পারেন, আপনি পেরু থেকে যেতে পারেন, আপনি বলিভিয়া থেকে যেতে পারেন। আমাজন বিশাল বন, এটা দক্ষিণ আমেরিকার অনেক দেশের উপর দিয়ে গেছে। আপনার ভিসা যেই পৃথিবীর যেই অঞ্চল থেকে আপনি যেই দেশের ভিসা কালেক্ট করতে পারেন, আপনি সেখান থেকে যেতে পারেন। আমাদের বাংলাদেশে যারা আমরা আছি, আমাদের যেহেতু দূতাবাস আছে শুধুমাত্র ব্রাজিলের, আমাদের জন্য। আর যেটা বলছেন যে হ্যাঁ একটু তো হয়েছে, কঠিন হয়েছে দেশের, হয়তো তাদের কাছে মনে হচ্ছে যে দেশের হয়তো বা পরিস্থিতি হয়তো বা তারা অবজার্ভ করছে, বা তাদের কাছে হয়তো বা মনে হচ্ছে, অথবা হয় কি জানেন, দু একটা দেশ যখন এক ধরনের কি বলবো অসহযোগিতার মনোভাব দেখায় এক্ষেত্রে, তখন বাকি দেশগুলো হয়তো বা আস্থা হারিয়ে ফেলে। আচ্ছা, যার কারণে খুব দ্রুততম সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দেশ ভিসার ব্যাপারে একটু অনীহা দেখাচ্ছে, একটু জটিলতা দেখাচ্ছে। তো আমি মনে করি যে এটি তো একটা দীর্ঘমেয়াদী নয়, এটি কেটে যাবে, এটি কেটে যাবে। তবে আমি কিন্তু এই সময়ের মধ্যেই কিন্তু ভিসা নিয়েছি, অর্থাৎ যখন থেকে একটু ভিসা দিতে একটু অনেক দেশ গড়িমসি করছে, ঠিক সেই সময়ে কিন্তু আমি ভিসা প্রসেস শুরু করেছি, ভিসা নিয়েছি। আমার কাছে মনে হয় খুব বেশি হতাশ হওয়ার দরকার নাই। তার মানে হচ্ছে যে মানে ওইটা আসলে এনশিওর করতে হবে যে আমি ওই দেশে গিয়ে অবৈধভাবে থেকে যাচ্ছি না। এরকম তো হয়েছে, হ্যাঁ, ব্রাজিলে অনেক definitely। মানুষ গেছে যারা না আমেরিকায় যাওয়ার জন্য, না হলে এটা হবে কেন হ্যাঁ, আসলে? আমেরিকায় যাওয়ার জন্য, ব্রাজিলে থাকার জন্য না। বেড়ানোর জন্য নয়। এখনো পর্যন্ত দক্ষিণ আমেরিকার অনেক দেশ আমাদের মতো বেশ কিছু দেশের মানুষজন বেছে নিয়েছে শুধুমাত্র আমেরিকায় ঢোকার জন্য। এটি তো আসলে ইতিবাচক উদ্দেশ্য নয় একেবারে। আমার কাছে মনে হয় যে ট্রাভেলার মাত্রই আমাকে সৎ কিন্তু হতে হবে। আচ্ছা, আমাকে শুধু দক্ষ হলে হবে না। আমি ট্রাভেলকে খুব পছন্দ করি, আমি বিশ্ব দেখতে খুব ভালোবাসি, আমাকে কিন্তু সৎ হতে হবে। সততার ব্যাপারটা আমি বলছি যে আমি তো চুরি ডাকাতি করতে যাচ্ছি না ওই দেশে, কিন্তু আমার এরকম কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা যে আমি অবৈধভাবে তার দেশে থেকে না গেলেও তার দেশ থেকে অন্য কোনো দেশে গিয়ে থেকে যাব, আমি এরকম একটি পথ তৈরি করব। এটি তো অনুচিত। তো সবকিছু মিলিয়ে উনি যেটা বললেন আমরা সেটাই বলতে চাই। প্রতি বছর মানে আমরা যেটা বলি সবসময়, আজকে পত্রিকা যেটা সবসময় বলে যে প্রতি বছর কোথাও না কোথাও যান, নতুন জায়গায় যান। সেটা যে আপনার দেশের বাইরে হতে হবে সেরকম নয়, আপনার পাশের জেলা হতে পারে, দেশের যে জায়গাটি আপনি জানেন সেই জায়গাটি হতে পারে। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আনন্দে থাকুন।